রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। শনিবার ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র। চিকেন নেক নিয়ে ঘুম হারাম ভারতের ২০ মিটার গভীরে টানেল নির্মাণের পরিকল্পনা। তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান পুত্রের আকস্মিক ঢাকা সফরে গাত্রদাহ ভারতের। সিএনএনের খবরে বলা হয়েছে, আগামী শনিবার অথবা রোববার যুক্তরাষ্ট্র হামলা চালাতে পারে ইরানে। যুক্তরাষ্ট্র আর্মি বুধবার হোয়াইট হাউসকে জানিয়েছে তারা সপ্তাহ অন্তে ইরানে হামলার জন্য প্রস্তুত। তবে ট্রাম্প এখনও হামলার নির্দেশ দেননি, বরং তিনি এই বিষয়ে সিদ্ধান্তের জন্য লম্বা সময় নিচ্ছেন। হোয়াইট হাউস মুখপাত্র ক্যারোলাইন লেভিট বুধবার সাংবাদিকদের বলেন, ট্রাম্প প্রশাসন সবসময় কূটনীতিকের সমস্যা সমাধানের ক্ষেত্রে অগ্রাধিকার দিয়ে থাকেন। আলোচনার পাশাপাশি ইরানে হামলার বিষয়টিও টেবিলে রয়েছে, আর ইরানে হামলার অনেক কারণ রয়েছে। এর আগে মঙ্গলবার সিএনএন সহ যুক্তরাষ্ট্রের একাধিক প্রভাবশালী গণমাধ্যমের খবরে বলা হয়, ইরানে হামলার সব প্রস্তুতি সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্র। জেনেভা আলোচনা ভেঙে গেলেই যুক্তরাষ্ট্র এই হামলা শুরু করবে। সিএনএনের খবরে বলা হয়েছে, আগামী ২২ ফেব্রুয়ারি ইসরায়েল সফর করবেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এ সময় তিনি বৈঠক করবেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সাথে। এরপরে ঘটতে পারে হামলার ঘটনা। বৃহস্পতিবার টাইমস অফ ইসরায়েলের লিড নিউজে বলা হয়েছে, শনিবার যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালাতে পারে। ডোনাল্ড ট্রাম্পের নিরাপত্তা উপদেষ্টা মার্কো রুবিও এ বিষয়ে জানিয়েছেন হোয়াইট হাউসকে। তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের একদিনের মাথায় ব্যক্তিগত বিমানে করে ঢাকায় আসলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের পুত্র বেলাল এরদোয়ান। সঙ্গে রয়েছেন জার্মানির বিশ্বকাপ জয়ী ফুটবলার মেসুত ওজেল এবং তুরস্কের আন্তর্জাতিক দাতব্য সংস্থা টিকার চেয়ারম্যান আরুন আবদুল্লাহ। পশ্চিমবঙ্গের মোদি অনুগত গদি মিডিয়া আনন্দবাজার পত্রিকা এই বিষয়ে লিখেছে, তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী পদের শপথ নেওয়ার ঠিক পরের দিন তাদের এই সফরকে ঘিরে জল্পনা শুরু হয়েছে। এই সফর সম্পর্কে আগে থেকে সাংবাদিকদের কাছে কোনো খবর ছিল না, কাউকে কিছু জানানো হয়নি, ফলে সফর নিয়ে তেমন প্রচারও হয়নি। কেন হঠাৎ গোপনে বাংলাদেশে চলে এলেন এরদোয়ান পুত্র, তা নিয়ে চিন্তায় পড়েছে ভারত। গদি মিডিয়া আনন্দবাজার পত্রিকা এ বিষয়ে খবরের শিরোনাম করেছে, গোপনে পাকিস্তানের বন্ধু রাষ্ট্রের প্রেসিডেন্ট পুত্র আচমকা ঢাকায়, ব্যক্তিগত বিমানের সঙ্গী বিশ্বজয়ী ফুটবলার এক বিতর্কিত চরিত্র। বুধবার সকাল ৯টা নাগাদ ঢাকা বিমানবন্দরে নামে এরদোয়ানের ব্যক্তিগত বিমান। সেখান থেকে সোজা হোটেলে যান তিনজনে। তুরস্কের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা টিকার কয়েকটি প্রকল্প রয়েছে বাংলাদেশে। আরুনের সঙ্গে এরদোয়ান ওজি লও হোটেল থেকে সংস্থার দফতরে যান। সেখান থেকে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে একটি নতুন মেডিকেল সেন্টারের উদ্বোধন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র পরিষদ নির্বাচনে জামাতের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির জেতার পর টিকার আর্থিক সহায়তায় এই মেডিকেল সেন্টার তৈরির কাজ শুরু হয়েছিল। ওজসিল ওদের দেখতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিড় ছিল চোখে পড়ার মতো। সফরের দ্বিতীয় দিনেও বাংলাদেশের ঠাসা কর্মসূচি রয়েছে এরদোয়ানদের। বৃহস্পতিবার তারা কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবির দেখতে যাবেন, দেখা করবেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমানের সঙ্গে। এছাড়া ক্যাম্প ৯-এ তুরস্কের ফিল্ড হাসপাতাল, ক্যাম্প ১৬-তে তুরস্কের সহযোগিতা ও সমন্বয় সংস্থার শিক্ষা সংস্কৃতি কেন্দ্র ঘুরে দেখবেন তারা। ক্যাম্প ৪-এ টিকা আয়োজিত রোহিঙ্গা ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তাদের যোগ দেওয়ার কথা রয়েছে। তুরস্কের প্রেসিডেন্ট পুত্রের বাংলাদেশ সফর নিয়ে আনন্দবাজার বেশ কিছু জঘন্য মিথ্যা ও আজগুবি তথ্য হাজির করার পর লিখেছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে তারেক শপথ নিয়েছেন মঙ্গলবার। তার ঠিক পরের দিন টিকার চেয়ারম্যান কেন ঢাকায় এলেন, তুরস্কের প্রেসিডেন্টের পুত্রই বা সেখানে কি করছেন, কেন এই সফরের বিষয়টি গোপন রাখা হয়েছিল, সে বিষয়ে প্রশ্ন উঠেছে। শেখ হাসিনার সরকারের পতনের পর বাংলাদেশে ক্ষমতাসীন অন্তর্বর্তী সরকার পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়েছিল। তারেকও সেই পথে হাঁটবেন কিনা এখনো স্পষ্ট নয়। আপাতত তার প্রশাসন সকল প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার বার্তা দিয়েছে। ২৪শে জুলাই বিপ্লবে ভারতের একান্ত অনুগত মাফিয়া শাসক শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হবার পর বাংলাদেশ ঘিরে চূড়ান্ত মাত্রায় অস্থির হয়ে পড়ে নয়াদিল্লি। বাংলাদেশ ঘিরে যেসব কারণে নয়াদিল্লি দিশেহারা হয়ে পড়ে, তার মধ্যে অন্যতম হল তাদের উত্তর পূর্ব অঞ্চলের ৭টি রাজ্য, যা 7 সিস্টার্স নামে পরিচিত, তার নিরাপত্তা ইস্যু। ভারতের এই 7 সিস্টার্স বাংলাদেশের উত্তর মাত্র ২২ মাইল চওড়া একটি ভূখণ্ডের সাহায্যে মূল ভারতের সাথে যুক্ত।
22 মাইল চওড়া এই ভূখণ্ড চিকেন নেক বা শিলিগুড়ি করিডোর নামেও পরিচিত। 1947 সালে পাকিস্তান রাষ্ট্রের জন্মের পর থেকে ভারত চিন্তিত তাদের এই 7 সিস্টার্স এবং চিকেন নেকের নিরাপত্তা নিয়ে। ভারত মনে করে পাকিস্তান, চীন ও বাংলাদেশ যে কোনো সময় চাইলে চিকেন নেক দখল করে উত্তর পূর্বের 7টি রাজ্য ভারতের মূল ভূখণ্ড থেকে আলাদা করে দিতে পারে। তাই বাংলাদেশকে পাকিস্তান থেকে আলাদা করার ভারতের ষড়যন্ত্রের পেছনে অন্যতম বিষয় ছিল তাদের এই 7 সিস্টার্স ও চিকেন নেকের নিরাপত্তা নিশ্চিত করা। 1971 সালে বাংলাদেশ পাকিস্তান থেকে স্বাধীনতা লাভের পর ভারত বাংলাদেশের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে গত 54 বছর ধরে বেশ নিরাপদে ছিল। কিন্তু 24 জুলাই বিপ্লবের পর 7 সিস্টার্স নিয়ে ভারতের শান্তির ঘুম হারাম হয়ে যায়। বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে ভারতের চিরশত্রু চীন ও পাকিস্তানের সাথে ঘনিষ্ঠতা বৃদ্ধির ফলে নয়াদিল্লি রীতিমতো ঘামতে শুরু করে 7 সিস্টার্স নিয়ে। বাংলাদেশ কেন্দ্রিক নিরাপত্তার সংকট এড়াতে ভারত ইতোমধ্যে বাংলাদেশ সীমান্ত ঘেঁষে 4টি গ্যারিসন প্রতিষ্ঠা করেছে। প্রতিটি গ্যারিসনে 1000-এর অধিক সেনা ও বিপুল ভারী অস্ত্র জড়ো করা হয়েছে। এছাড়া বাংলাদেশের দক্ষিণে খুলনা থেকে অদূরে হলদিয়া নদীতে স্থাপন করা হচ্ছে নতুন একটি নৌঘাঁটি। এবার ভারত পরিকল্পনা করেছে চিকেন নেক বা শিলিগুড়ি করিডোরে ভারত তৈরি করবে পাতাল রেল। 20 মিটার গভীরে 36 কিলোমিটার এই পাতাল রেল তৈরি করা হবে মূলত যুদ্ধের সময় সমরাস্ত্র পরিবহনের জন্য। তাছাড়া মাটির ওপর দিয়েও থাকবে 4 লেনের রেল লাইন। ভারত মনে করছে মাটির 20 মিটার গভীরে এই পাতাল রেল স্থাপন করা হলে চীন, পাকিস্তান ও বাংলাদেশ চিকেন নেক দখল করলেও 7 সিস্টার্স ভারতের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে না। 2017 সালে ভুটানের বিতর্কিত দোকলাম নিয়েও চীনের সাথে বিরোধের ফলে বেইজিংয়ের নজর পড়ে চিকেন নেকের ওপর। তাছাড়া অরুণাচল সহ শিলিগুড়ি এলাকায়ও ভারতের বিভিন্ন অংশ চীন তাদের নিজেদের বলে দাবি করছে। এই অবস্থায় বাংলাদেশের সাথে চীন ও পাকিস্তানের ঘনিষ্ঠতার ফলে ভারত বড় ধরনের অস্থিরতায় আক্রান্ত হয় চিকেন নেক ও 7 সিস্টার্স নিয়ে। তারই বহিঃপ্রকাশ চিকেন নেকে পাতাল রেল নির্মাণ। তবে সমর বিশ্লেষকদের মতে চীনের আধুনিক সমর প্রযুক্তির কারণে ভারত পাতাল রেল নির্মাণ করে 7 সিস্টার্স রক্ষা করতে পারবে না। সমর বিশ্লেষকদের মতে বাংলাদেশ যদি পাকিস্তানের অংশ থাকতো তাহলে বর্তমান ভারত যেমন পাকিস্তান সীমান্তে লাখ লাখ সেনা ও ভারী অস্ত্র মোতায়েন করে রেখেছে, একইভাবে বাংলাদেশ সীমান্ত ঘিরেও একইভাবে প্রতি বছর কয়েক বিলিয়ন ডলার খরচ করতে হতো। কিন্তু বাংলাদেশকে পাকিস্তান থেকে আলাদা করে বাংলাদেশের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করায় গত 54 বছরে ভারতের এ বাবদ কোনো অর্থ খরচ করতে হয়নি। কিন্তু আজ 54 বছরের মাথায় ভারতকে বাংলাদেশ সীমান্তে নির্মাণ করতে হয়েছে গ্যারিসন, মোতায়েন করতে হয়েছে সেনা ও ভারী অস্ত্র। শেষ পর্যন্ত মাল্টি-বিলিয়ন ডলার ব্যয় নির্মাণের পরিকল্পনা করছে পাতাল রেল বা টানেল। সমর বিশ্লেষকদের মতে বাংলাদেশ যদি স্বাধীন পররাষ্ট্রনীতি অবলম্বন করে এবং চীন ও পাকিস্তানের সাথে শক্তিশালী প্রতিরক্ষা সম্পর্ক তৈরি করে তাহলে বাংলাদেশ ঘিরে ভারতের সামরিক ব্যয় ব্যাপকভাবে বৃদ্ধি পাবে এবং এভাবে ভারতকে কাবু করা সম্ভব। অধিকৃত পূর্ব জেরুজালেমে অবস্থিত আল-আকসা মসজিদকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। আসন্ন পবিত্র রমজান মাসে মুসল্লিদের প্রবেশে কঠোর বিধিনিষেধ আরোপের পরিকল্পনা নিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। এমন অভিযোগ তুলেছেন জেরুজালেমের সাবেক গ্র্যান্ড মুফতি ও সুপ্রিম ইসলামিক কাউন্সিলের প্রধান শেখ ইকরিমা সাবরি। তুর্কি বার্তা সংস্থা আনাদুলুকে দেওয়া সাক্ষাৎকারে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছেন, এবারের রমজানকে সামনে রেখে ইসরায়েলের প্রশাসনিক ও নিরাপত্তা সিদ্ধান্তগুলো স্পষ্টতই আল-আকসাকে ঘিরে একটি নতুন বাস্তবতা চাপিয়ে দেওয়ার প্রচেষ্টার অংশ। তার ভাষ্য অনুযায়ী মুসলমানরা ঐতিহ্যগতভাবে শাবান মাসের শেষ প্রান্তে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ করে রমজানকে স্বাগত জানান আশাবাদ ও আধ্যাত্মিক প্রস্তুতির মধ্য দিয়ে। কিন্তু জেরুজালেমের প্রেক্ষাপটে সেই আনন্দ ও প্রত্যাশার জায়গায় এবার নেমে এসেছে অনিশ্চয়তা ও শঙ্কা। আল-আকসা মসজিদ মুসলমানদের কাছে মক্কা ও মদিনার পর তৃতীয় পবিত্রতম স্থান। ঐতিহাসিকভাবে এটি শুধু একটি উপাসনালয় নয়, বরং ফিলিস্তিনি জাতীয় পরিচয়, ধর্মীয় অধিকার এবং জেরুজালেমের রাজনৈতিক মর্যাদার সঙ্গে গভীরভাবে যুক্ত একটি প্রতীকী কেন্দ্র। 1967 সালের যুদ্ধের পর পূর্ব জেরুজালেম ইসরায়েলের নিয়ন্ত্রণে গেলেও আল-আকসা কম্পাউন্ড বা হারাম আল শরীফের ধর্মীয় ব্যবস্থাপনার দায়িত্ব ঐতিহ্যগতভাবে ইসলামিক ওয়াকফ কর্তৃপক্ষের হাতে রয়েছে, যা জর্ডানের তত্ত্বাবধানে পরিচালিত হয়। এই ব্যবস্থাকে সাধারণত স্ট্যাটাস কো বলা হয়, যার অধীনে অমুসলিমরা নির্দিষ্ট সময়ে
কম্পাউন্ডে প্রবেশ করতে পারলেও সেখানে প্রার্থনা করতে পারেন না। আর মুসলমানদের জন্য নামাজ আদায় উন্মুক্ত থাকার কথা। কিন্তু গত 2 দশকে এই স্ট্যাটাস কো ক্রমাগত চ্যালেঞ্জের মুখে পড়েছে বলে অভিযোগ উঠেছে ফিলিস্তিনি পক্ষ থেকে। শেখ একরিমা সাবারি অভিযোগ করেন, ইতিমধ্যে ডজন খানেক তরুণকে আল আকসায় প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এবং ঘোষণা এসেছে যে অধিকৃত পশ্চিম তীর থেকে আগত মুসল্লিদের জন্য রমজানে কোনো শিথিলতা হবে না। সাধারণত রমজান মাসে পশ্চিম তীর থেকে কয়েক লাখ ফিলিস্তিনি জেরুজালেমে এসে আল আকসায় তারাবি ও জুম্মার নামাজ আদায় করেন। কিন্তু 2023 সালের 7 অক্টোবর গাজায় যুদ্ধ শুরুর পর থেকে সামরিক চেকপয়েন্টগুলোতে কঠোরতা বেড়েছে। অনুমতিপত্র ছাড়া প্রবেশ প্রায় অসম্ভব হয়ে পড়েছে। ফিলিস্তিনিদের অভিযোগ, ইসরায়েলি সেনাবাহিনীর অনুমতিপত্র পাওয়া অত্যন্ত কঠিন এবং অধিকাংশ আবেদনই প্রত্যাখ্যাত হয়। ফলে ধর্মীয় স্বাধীনতা কার্যত প্রশাসনিক ফিল্টারের মধ্যে আটকে যাচ্ছে। এই প্রেক্ষাপটে ইসরায়েলের ডানপন্থী জোট সরকারের নীতির দিকে আঙুল তুলছেন সমালোচকেরা। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারে জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বিন গাভিরের ভূমিকা বিশেষভাবে আলোচিত। আল আকসা ইস্যুতে তার অবস্থান বহুবার বিতর্ক সৃষ্টি করেছে। চলতি বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে অধিকৃত পূর্ব জেরুজালেমে নতুন পুলিশ কমান্ডার হিসেবে মেজর জেনারেল আবশালোম পেলোদের নিয়োগকে অনেকে এই নীতির ধারাবাহিকতা হিসেবে দেখছেন। ইসরায়েলি দৈনিক হারেটস মন্তব্য করেছিল, বিন গাভির যেন ইচ্ছাকৃতভাবে পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলছেন। ফিলিস্তিনি নেতৃত্বের অভিযোগ, প্রশাসনিক ও নিরাপত্তা নিয়ন্ত্রণকে ব্যবহার করে ধীরে ধীরে আল আকসার নতুন বাস্তবতা প্রতিষ্ঠার চেষ্টা চলছে। গত কয়েক বছরে দেখা গেছে ইসরায়েলি উগ্র ডানপন্থী গোষ্ঠীর সদস্যরা পুলিশি পাহারায় আল আকসা কম্পাউন্ডে প্রবেশ করছেন। ইসলামী ওয়াকফ বিভাগ বহুবার এই প্রবেশ বন্ধের দাবি তুললেও স্থানীয় পুলিশ একতরফাভাবে সেসব প্রবেশের অনুমতি দিয়ে আসছে বলে অভিযোগ রয়েছে। 2003 সাল থেকে এই প্রবণতা নিয়মিত হয়েছে। ফিলিস্তিনিদের আশঙ্কা, একসময় যা ছিল সীমিত ও প্রতীকী উপস্থিতি, তা এখন প্রকাশ্য ধর্মীয় আচার অনুষ্ঠানের দাবিতে রূপ নিয়েছে। শেখ সাবরির বক্তব্য অনুযায়ী আগে যে দাবিগুলো গোপনে উত্থাপিত হতো, যেমন প্রকাশ্যে প্রার্থনা, ধর্মীয় শিঙ্গা বাজানো, এমনকি মসজিদ প্রাঙ্গণে সিজদা, এখন তা প্রকাশ্য রাজনৈতিক কর্মসূচিতে পরিণত হয়েছে। তার মতে এটি কেবল নিরাপত্তা ইস্যু নয়, বরং সার্বভৌমত্বের প্রশ্ন। রমজান মাস মুসলিম সমাজে আত্মসংযম, ইবাদত ও সামাজিক সংহতির সময়। জেরুজালেমের ক্ষেত্রে এর তাৎপর্য আরও গভীর। আল আকসায় তারাবি, কদরের রাতের ইবাদত এবং জুমার নামাজকে ঘিরে বিপুল সমাবেশ ফিলিস্তিনি সমাজে এক ধরনের সমষ্টিগত শক্তির প্রতীক। প্রবেশে কড়াকড়ি আরোপ মানে কেবল ভিড় নিয়ন্ত্রণ নয়, বরং একটি জাতির ধর্মীয় অভিব্যক্তিকে সীমাবদ্ধ করা। এমন অভিযোগই তুলেছেন স্থানীয় ধর্মীয় নেতারা। তারা বলছেন, উপাসনার স্বাধীনতা আন্তর্জাতিক মানবাধিকার আইনের স্বীকৃত অধিকার। অধিকৃত ভূখণ্ডে বসবাসকারী জনগণের ধর্মীয় চর্চায় বাধা দেয়া হলে তা আন্তর্জাতিক আইনের লঙ্ঘনের মধ্যে পড়ে। অন্যদিকে ইসরায়েলি নিরাপত্তা প্রতিষ্ঠানের যুক্তি সাধারণত ভিন্ন। তারা দাবি করে, সাম্প্রতিক বছরগুলোতে আল আকসা কম্পাউন্ডকে ঘিরে সহিংসতা, পাথর নিক্ষেপ এবং সংঘর্ষের ঘটনা বেড়েছে। রমজানকালে বিপুল জনসমাগম নিরাপত্তা ঝুঁকি বাড়ায়, বিশেষ করে যখন পশ্চিম তীর ও গাজা পরিস্থিতি উত্তপ্ত থাকে। তাই প্রবেশ নিয়ন্ত্রণ করা জননিরাপত্তার অংশ, এমনটাই তাদের বক্তব্য। তবে সমালোচকেরা পাল্টা প্রশ্ন তুলছেন, নিরাপত্তা ব্যবস্থার নামে যদি একটি নির্দিষ্ট জনগোষ্ঠীর ধর্মীয় অধিকারে সামগ্রিকভাবে হস্তক্ষেপ করা হয়, তাহলে তা অনুপাতহীন ও বৈষম্যমূলক হয়ে ওঠে নাকি? এবারে রমজানকে ঘিরে বিশেষ উদ্বেগের কারণ হল গাজা যুদ্ধের দীর্ঘায়িত প্রভাব। 7 অক্টোবরের ঘটনার পর থেকে পুরো অঞ্চল অস্থির। পশ্চিম তীর জুড়ে অভিযান, গ্রেপ্তার, চেকপয়েন্ট বৃদ্ধি, সব মিলিয়ে চলাচল সীমিত। এমন পরিস্থিতিতে রমজানে আল আকসায় প্রবেশাধিকার আরও কঠোর হলে তা জনমনে ক্ষোভ উস্কে দিতে পারে। ইতিহাস বলে, আল আকসাকে কেন্দ্র করে উত্তেজনা দ্রুত বৃহত্তর রাজনৈতিক সংঘাতে রূপ নিতে পারে। 2000 সালে দ্বিতীয় ইন্তিফাদার সূচনাতেও আল আকসা কম্পাউন্ডে একটি বিতর্কিত সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। শেখ সাবরি আরও অভিযোগ করেন, আল আকসা ইস্যুতে সীমাবদ্ধ না থেকে ইসরায়েলি কর্তৃপক্ষ পূর্ব জেরুজালেমে ফিলিস্তিনি পাড়াগুলোতে ঘরবাড়ি ভাঙার নীতিও জোরদার করছে, বিশেষ করে মসজিদ সংলগ্ন এলাকাগুলোতে। তার ভাষায় এটি একটি বর্ণবাদী, অন্যায্য ও অমানবিক নীতি, যার শেকড় ব্রিটিশ ঔপনিবেশিক আমলের নীতিতে নিহিত। ঘরবাড়ি ভাঙার পেছনে ইসরায়েলের যুক্তি সাধারণত অনুমতিহীন নির্মাণ, কিন্তু ফিলিস্তিনিদের অভিযোগ নির্মাণের অনুমতি পাওয়া প্রায় অসম্ভব হওয়ায় তারা বাধ্য
বাধ্য হয়ে অনুমতি ছাড়াই নির্মাণ করেন, পরে সেটি ভাঙার অজুহাত হয়। এর ফলে জনসংখ্যাগত ভারসাম্য বদলে দেওয়ার চেষ্টা চলছে বলে শঙ্কা প্রকাশ করেন অনেকে। আল আকসা প্রশ্নে আরব ও মুসলিম বিশ্বের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। শেখ সাবরি আরব ও মুসলিম জনগণ ও নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন তারা যেন জেরুজালেমের পাশে দাঁড়ান। বাস্তবতা হলো আঞ্চলিক রাজনীতিতে বিভিন্ন রাষ্ট্রের অগ্রাধিকার ভিন্ন। কেউ কেউ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণে এগিয়ে গেছে, কেউ কূটনৈতিক প্রতিবাদে সীমাবদ্ধ। কিন্তু আল আকসা ইস্যু আবেগের জায়গা থেকে আরব ও মুসলিম জনমতকে দ্রুত নাড়া দেয়। ফলে রমজানে কড়াকড়ি আরব কেবল স্থানীয় নয়, আঞ্চলিক প্রতিক্রিয়াও সৃষ্টি করতে পারে। স্ট্যাটাস কো পরিবর্তনের আশঙ্কা ফিলিস্তিনি সমাজে গভীর। তারা মনে করে ধাপে ধাপে প্রশাসনিক নিয়ন্ত্রণ বাড়িয়ে ওয়াকফের কর্তৃত্ব খর্ব করা হচ্ছে। ওয়াকফের ভূমিকা ঐতিহাসিকভাবে ধর্মীয় ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণে সীমাবদ্ধ থাকলেও প্রতীকীভাবে এটি মুসলিম উপস্থিতির ধারাবাহিকতা রক্ষা করে। যদি নিরাপত্তা ও প্রবেশ নিয়ন্ত্রণ পুরোপুরি ইসরায়েলি পুলিশের হাতে কেন্দ্রীভূত হয়, তাহলে ভবিষ্যতে ধর্মীয় আচার অনুষ্ঠানের ধরন নিয়েও হস্তক্ষেপের পথ খুলে যেতে পারে, এমন আশঙ্কা করছেন বিশ্লেষকেরা। তবে পরিস্থিতির আরেকটি দিকও আছে। জেরুজালেম একটি বহু স্তরীয় পবিত্র নগরী, যেখানে ইহুদি, খ্রিস্টান ও মুসলিম তিন ধর্মের অনুসারীরাই ঐতিহাসিক ও ধর্মীয় দাবি রাখেন। আল আকসা কম্পাউন্ড, যা ইহুদিদের কাছে টেম্পল মাউন্ট নামে পরিচিত, তাদের ধর্মীয় ইতিহাসেও গভীরভাবে প্রথিত। ফলে যে কোনো প্রশাসনিক সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে ধর্মীয় আবেগে অনুদিত হয়। এই জটিলতার মধ্যেই নিরাপত্তা, সার্বভৌমত্ব ও ধর্মীয় স্বাধীনতার প্রশ্নে একে অন্যের সঙ্গে জড়িয়ে যায়। রমজান সামনে রেখে যদি প্রবেশে ব্যাপক বিধিনিষেধ আরোপ করা হয়, তাহলে মাঠ পর্যায়ে কী প্রভাব ফেলবে সেটি এখন বড় প্রশ্ন। একদিকে মুসল্লির সংখ্যা কমে গেলে তাৎক্ষণিক সংঘর্ষের ঝুঁকি কমতে পারে বলে ইসরায়েলি নিরাপত্তা মহল মনে করতে পারে। অন্যদিকে ধর্মীয় অধিকার খর্বের অনুভূতি দীর্ঘমেয়াদে ক্ষোভ জমিয়ে রাখতে পারে, যা হঠাৎ বিস্ফোরিত হওয়ার ঝুঁকি বহন করে। বিশেষ করে তরুণ প্রজন্মের উপর নিষেধাজ্ঞা আরোপ তাদের বিচ্ছিন্নতা এবং হতাশা বাড়াতে পারে। সব মিলিয়ে আল আকসা মসজিদকে ঘিরে রমজানের প্রাক্কালে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তা কেবল একটি প্রশাসনিক সিদ্ধান্তের প্রশ্ন নয়, বরং এটি জেরুজালেমের ভবিষ্যৎ চরিত্র, ফিলিস্তিনি ধর্মীয় ও জাতীয় অধিকারের প্রশ্ন এবং ইসরায়েলের ডানপন্থী রাজনীতির দিক নির্দেশনার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। শেখ একরিমা সাবরির বক্তব্য সেই বৃহত্তর উদ্বেগের প্রতিফলন, যেখানে ধর্মীয় স্বাধীনতা, ঐতিহাসিক স্ট্যাটাস কো এবং সার্বভৌমত্বের প্রতিযোগী দাবি একই সঙ্গে সক্রিয়। রমজান যতই ঘনিয়ে আসছে, ততই স্পষ্ট হচ্ছে যে আল আকসা আবারও আঞ্চলিক রাজনীতির কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে এবং সেখানে নেয়া প্রতিটি সিদ্ধান্ত শুধু জেরুজালেম নয়, সমগ্র মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার উপর প্রভাব ফেলতে পারে। রাশিয়া, চীন ও ইরানের যৌথ নৌমহড়া ঘিরে পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীকে কেন্দ্র করে যে নতুন ভূরাজনৈতিক বাস্তবতা তৈরি হচ্ছে, তা শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক শক্তির ভারসাম্যেও গভীর প্রভাব ফেলতে পারে। রুশ প্রেসিডেন্টের সহকারী নিকোলাই পাত্রুশেভ সম্প্রতি রাশিয়ার সাপ্তাহিক পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে বলেন, রাশিয়া সমুদ্রপৃষ্ঠে বহুমেরু বিশ্ব ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে। তার বক্তব্যে স্পষ্ট ইঙ্গিত ছিল, পশ্চিমা আধিপত্যের বিপরীতে মস্কো এখন কৌশলগত সামুদ্রিক জোটকে আরও প্রাতিষ্ঠানিক রূপ দিতে চায়। এই প্রেক্ষাপটে হরমুজ প্রণালীতে রাশিয়া, চীন ও ইরানের যৌথ মহড়া কেবল সামরিক অনুশীলন নয়, এটি শক্তির পুনর্বিন্যাসের প্রতীক। হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক চেকপয়েন্ট। পারস্য উপসাগর ও ওমান উপসাগরের সংযোগস্থলে অবস্থিত এই সরু জলপথ দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ তেল ও গ্যাস পরিবাহিত হয়। বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা, বাণিজ্য রুট ও সামুদ্রিক স্থিতিশীলতার দিক থেকে এর গুরুত্ব অপরিসীম। ফলে এখানে যে কোনো সামরিক উপস্থিতি বা মহড়া স্বভাবতই আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণ করে। ইরানের উদ্যোগে 2019 সালে শুরু হওয়া মেরিটাইম সিকিউরিটি বেল্ট মহড়া ইতিমধ্যেই 7 বার অনুষ্ঠিত হয়েছে। এবারের মহড়ায় রাশিয়া ও চীনের সক্রিয় অংশগ্রহণ নতুন বার্তা দিচ্ছে, তেহরান আর একা নয়। পত্রুসেভ জানান, ব্রিক্সকে সম্পূর্ণ কৌশলগত সামুদ্রিক মাত্রা দেওয়ার উদ্যোগ চলছে। জানুয়ারিতে উইল ফর পিস 2026 নামে প্রথম ব্রিক্স নৌমহড়া দক্ষিণ আটলান্টিকে অনুষ্ঠিত হয়, যেখানে রাশিয়া, চীন, ইরান, সংযুক্ত আরব আমিরাত ও দক্ষিণ আফ্রিকা অংশ নেয়। এটি ব্রিক্স জোটের ভৌগোলিক বিস্তার ও সামরিক সমন্বয়ের নতুন দিক উন্মোচিত করেছে। অর্থনৈতিক সহযোগিতা থেকে বেরিয়ে সামুদ্রিক নিরাপত্তায় ব্রিক্সের সম্পৃক্ততা ইঙ্গিত দেয়। বহুমেরু বিশ্ব ব্যবস্থা এখন কেবল ধারণাগত নয়, সামরিক কাঠামোতেও প্রতিফলিত হচ্ছে।
এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের অবস্থান জটিল। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের নীতি ছিল ইরানের পারমাণবিক সমৃদ্ধকরণ কার্যক্রম বন্ধ, ক্ষেপণাস্ত্র কর্মসূচি ভেঙে ফেলা এবং তথাকথিত অ্যাক্সিস অব রেজিস্ট্যান্স থেকে বিচ্ছিন্ন হওয়া। কিন্তু বাস্তবতার পরিবর্তন ও চীন রাশিয়ার সরাসরি সম্পৃক্ততা সেই কৌশলকে কঠিন করে তুলেছে। ওয়াশিংটনের নীতি নির্ধারকদের কাছে এখন প্রশ্ন, ইরানের ওপর সামরিক বা অর্থনৈতিক চাপ বাড়ানো কি আগের মতো কার্যকর থাকবে? ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাম্প্রতিক হোয়াইট হাউস সফর এই প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ। গাজা ইস্যুতে আন্তর্জাতিক অপরাধ আদালতের পরোয়ানার ছায়া সত্ত্বেও তাকে উচ্চ পর্যায়ের কূটনৈতিক সম্মান দেওয়া হয়। যুক্তরাষ্ট্রের নীতি নির্ধারণে ইসরায়েলি নিরাপত্তা উদ্বেগ ও প্রভাবশালী লবির ভূমিকা যে গভীর তা অস্বীকার করা যায় না। তবে পারস্য উপসাগরের সামরিক থিয়েটার এখন আগের মতো একতরফা নয়। চীনের টাইপ 055 শ্রেণীর সুপার ডেস্ট্রয়ার এবং সিগন্যাল ইন্টেলিজেন্স জাহাজ ওমান উপসাগরে মোতায়েনের মাধ্যমে একটি নতুন সামুদ্রিক বাস্তবতা তৈরি হয়েছে। সামরিক বিশ্লেষকদের মতে টাইপ 055 বর্তমানে বিশ্বের অন্যতম সক্ষম সারফেস কম্ব্যাটেন্ট। এর সঙ্গে চীনের বিডো স্যাটেলাইট নেটওয়ার্কের সংযোগ ইরানকে উন্নত নজরদারি সক্ষমতা দিচ্ছে। এর ফলে মার্কিন নৌবাহিনীর গতিবিধি সম্পর্কে তেহরানের রিয়েল টাইম ধারণা পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। অর্থাৎ অপারেশনাল সারপ্রাইজের যুগ শেষ হতে পারে। চীনের কৌশল এখানে আদর্শিক নয়, অর্থনৈতিক। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের পশ্চিম এশীয় নোড হিসেবে ইরান গুরুত্বপূর্ণ। জ্বালানি সরবরাহ, স্থল ও সমুদ্রপথে সংযোগ এবং মার্কিন প্রভাবের বাইরে বিকল্প অর্থনৈতিক বলয় তৈরিতে তেহরানের ভূমিকা অপরিহার্য। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্প্রতি কিউবা প্রসঙ্গে যে বিবৃতি দিয়েছে, জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনের আলোকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান, তার প্রয়োগ ইরান ইস্যুতেও সমানভাবে প্রযোজ্য। রাশিয়ার অবদান তুলনামূলকভাবে কম দৃশ্যমান হলেও তা তাৎপর্যপূর্ণ। তথাকথিত 12 ডে ওয়ারে ইরানের অবকাঠামো ও যোগাযোগ ব্যবস্থার উপর সাইবার হামলার পর রুশ প্রযুক্তিগত সহায়তা দ্রুত পৌঁছায় বলে দাবি করা হয়। উন্নত S-400 এনক্রিপ্টেড যোগাযোগ ব্যবস্থা ও স্যাটেলাইট সহায়তা ইরানের প্রতিরক্ষা সক্ষমতা বাড়িয়ে দিয়েছে বলে বিভিন্ন সূত্রে উল্লেখ রয়েছে। জামজাম 1 স্যাটেলাইট উৎক্ষেপণ রুশ প্রোটন M রকেটে তেহরানের নজরদারি ও সমন্বয় ক্ষমতা বাড়াতে ভূমিকা রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে। এই সমন্বয় সামরিক, অর্থনৈতিক ও গোয়েন্দা পর্যায়ে গভীরতর হচ্ছে। যুক্তরাষ্ট্র ঐতিহাসিকভাবে যে ধরনের প্রতিপক্ষ জোট গঠনের আশঙ্কা করত, চীন, রাশিয়া ও ইরানের কৌশলগত ঘনিষ্ঠতা তা এখন বাস্তবের কাছাকাছি। যদিও আনুষ্ঠানিক সামরিক জোট নয়, তবু নিয়মিত মহড়া, অস্ত্র ও প্রযুক্তি বিনিময় এবং কূটনৈতিক সমন্বয় এটিকে কার্যত একটি প্রতিরোধ বলয়ে রূপ দিচ্ছে। ওয়াশিংটনের বর্তমান আলোচনার অবস্থান, যা প্রায় নিঃশর্ত আত্মসমর্পণের শর্তের মতো, তেহরানের কাছে গ্রহণযোগ্য নয়। যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন আর্থিক ব্যবস্থার বাইরে বিকল্প বাণিজ্য ও নিষ্পত্তি কাঠামো তৈরির প্রচেষ্টা ইরানকে কিছুটা কৌশলগত স্বস্তি দিয়েছে। চীন ও রাশিয়ার প্রযুক্তিগত সহায়তা ইরানের ওপর চাপের কার্যকারিতা কমাতে পারে। যদি যুক্তরাষ্ট্র আবারও ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার সিদ্ধান্ত নেয়, তবে তা আগের চেয়ে বেশি জটিল হবে। পারস্য উপসাগরে এখন বহুপাক্ষিক উপস্থিতি, যে কোনো সংঘাত দ্রুত আঞ্চলিক বা বৈশ্বিক মাত্রা নিতে পারে। যৌথ নৌমহড়া ও গোয়েন্দা সমন্বয় একটি নিউ অ্যাক্সিস বা নতুন সমন্বিত প্রতিরোধ কাঠামোর ইঙ্গিত দিচ্ছে। তবে এই নতুন বাস্তবতা ঝুঁকিমুক্ত নয়। বহুমেরু শক্তির প্রতিদ্বন্দ্বিতা বাড়লে ভুল বোঝাবুঝি বা দুর্ঘটনাজনিত সংঘর্ষের শঙ্কা বাড়ে। হরমুজ প্রণালীতে সীমিত সামরিক ঘটনাও বৈশ্বিক জ্বালানি বাজারে তাৎক্ষণিক প্রভাব বাড়াতে পারে। একই সঙ্গে ব্রিক্সের সামুদ্রিক মাত্রা সম্প্রসারণে ন্যাটো নেতৃত্বাধীন নিরাপত্তা কাঠামোর সঙ্গে প্রতিযোগিতা তীব্র হতে পারে। সবশেষে বলা যায়, পারস্য উপসাগর আর একক শক্তির প্রভাবাধীন নয়। চীন, রাশিয়া ও ইরানের যৌথ মহড়া প্রতীকী হলেও এর প্রভাব বাস্তব। ওয়াশিংটনের জন্য চ্যালেঞ্জ হলো এই নতুন বাস্তবতাকে স্বীকার করে কূটনৈতিক সমাধান খোঁজা নাকি শক্তি প্রদর্শনের পথ বেছে নেয়া। ইতিহাস বলছে, সামুদ্রিক চেকপয়েন্ট ঘিরে শক্তির প্রতিদ্বন্দ্বিতা প্রায় বড় সংঘাতের পূর্বাভাস দেয়। এখন প্রশ্ন, নীতি নির্ধারকরা কি এই পরিবর্তিত ভারসাম্য বুঝে পদক্ষেপ নেবেন, নাকি নতুন ভূরাজনৈতিক কম্পনের অপেক্ষায় থাকবে বিশ্ব? ইরান ও রাশিয়া আগামী বৃহস্পতিবার উত্তর ভারত মহাসাগর এবং ওমান সাগর এলাকায় একটি যৌথ নৌ মহড়া শুরু করতে যাচ্ছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, আঞ্চলিক সামুদ্রিক নিরাপত্তা জোরদার ও পারস্পরিক সামরিক সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে এ মহড়ার আয়োজন করা হয়েছে।
ইরানের নৌবাহিনীর পক্ষ থেকে মহড়ার মুখপাত্র অ্যাডমিরাল হাসান মাকসুদলু বলেন, এই অনুশীলনের প্রধান উদ্দেশ্য হল ওমান সাগর ও উত্তর ভারত মহাসাগরে নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করা এবং সামুদ্রিক নিরাপত্তা সংক্রান্ত সমন্বয় বাড়ানো। মাকসুদলু বলেন, ইরান ও রাশিয়ার নৌবাহিনীর মধ্যে কৌশলগত সম্পর্ক আরও সুদৃঢ় করা এই মহড়ার অন্যতম লক্ষ্য। তিনি বলেন, সামুদ্রিক নিরাপত্তা ও সুরক্ষার বিরুদ্ধে সম্ভাব্য হুমকি মোকাবেলায় দুই দেশের নৌবাহিনীর মধ্যে সমন্বিত সক্ষমতা গড়ে তোলা জরুরি। বিশেষ করে তেলবাহী ট্যাঙ্কার ও বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিশ্চিত করা এবং সামুদ্রিক সন্ত্রাসবাদ দমনে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর জোর দেওয়া হবে। তিনি আরও উল্লেখ করেন, এই মহড়া কেবল সামরিক অনুশীলন নয়, বরং আঞ্চলিক সহযোগিতা সম্প্রসারণের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গভীর করা, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সমন্বয় বাড়ানো এবং সামুদ্রিক নিরাপত্তা প্রতিষ্ঠায় আঞ্চলিক দেশগুলোর সক্রিয় ভূমিকা জোরদার করাই এর লক্ষ্য। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মহড়ায় বিভিন্ন ধরনের যুদ্ধ জাহাজ, সহায়ক জাহাজ, দ্রুতগামী টহল নৌকা এবং নৌ হেলিকপ্টার অংশ নিতে পারে। সমুদ্রপথে উদ্ধার অভিযান, জাহাজ সুরক্ষা, সন্দেহভাজন হুমকি শনাক্তকরণ এবং যৌথ অপারেশন পরিচালনার মতো কার্যক্রম এতে অন্তর্ভুক্ত থাকতে পারে। বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক জলসীমায় নিরাপত্তা ইস্যুতে উত্তেজনা বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে এই যৌথ মহড়া কৌশলগতভাবে তাৎপর্যপূর্ণ। এটি একদিকে দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করবে, অন্যদিকে আঞ্চলিক নিরাপত্তা কাঠামোতে তাদের প্রভাবও স্পষ্ট করবে। পরিবর্তিত ভূরাজনৈতিক বাস্তবতায় ইরান ও রাশিয়ার ঘনিষ্ঠ সামরিক সমন্বয় ভবিষ্যতে আরও বিস্তৃত সহযোগিতার ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। পবিত্র রমজান শুরু হয়েছে গাজায়। প্রথম চাঁদ দেখা যাওয়ার পর বিশ্বের মুসলিম সম্প্রদায়ের সঙ্গে একাত্মতা প্রকাশ করে এখানকার মানুষও ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে মাসটিকে বরণ করেছে। তবে যুদ্ধবিধ্বস্ত গাজায় রমজান আসে ভিন্ন এক বাস্তবতা নিয়ে। ইসরায়েলি দখল, দীর্ঘ অবরোধ, ধারাবাহিক বোমাবর্ষণ এবং ব্যাপক বাস্তুচ্যুতির স্মৃতি এখানে প্রতিটি প্রার্থনার সঙ্গে মিশে থাকে। 2 বছরের সহিংসতার পর গত অক্টোবরে কার্যকর হওয়া যুদ্ধবিরতি কিছুটা স্বস্তি এনে দিলেও সেটি ভঙ্গুর বলেই মনে করছেন বাসিন্দারা। আকাশে এখনো নজরদারি ড্রোনের উপস্থিতি টের পাওয়া যায়, আর মাঝে মধ্যে দূরবর্তী বিস্ফোরণের শব্দ মানুষকে আতঙ্কিত করে তোলে। ইফতারের সময় পরিবারগুলো কৃতজ্ঞতা নিয়ে একত্রিত হলেও তাদের মনে অজানা শঙ্কা কাজ করে। আগের এক রমজানে হঠাৎ করে যুদ্ধ ফিরে এসে খাদ্য সহায়তা বন্ধ হয়ে পড়েছিল, যার ফলে বহু মানুষ চরম সংকটে পড়েন। বর্তমান পরিস্থিতিতে বাজারে কিছু পণ্য পাওয়া গেলেও মূল্যস্ফীতি সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে। অধিকাংশ পরিবার ন্যূনতম খাদ্য সামগ্রী কিনতে পারছে, অনেকেই রুটি, ডাল ও চাল দিয়ে ইফতার সারছেন। কর্মসংস্থান সীমিত, সঞ্চয় প্রায় শেষ, ফলে জীবিকা নির্বাহ কঠিন হয়ে উঠেছে। আন্তর্জাতিক মানবিক সহায়তা কিছুটা সহায়ক হলেও তা স্থিতিশীল জীবন ফিরিয়ে আনতে যথেষ্ট নয়। রমজানের ঐতিহ্যবাহী মিষ্টি, সজ্জা বা বিশেষ খাবার এখন অনেকের কাছেই বিলাসিতা। এত প্রতিকূলতার মধ্যেও গাজাবাসী তাদের ধর্মীয় ও সামাজিক ঐতিহ্য ধরে রাখার চেষ্টা করছেন। ধ্বংসস্তূপের মাঝেও পরিবারগুলো একত্রে ইফতার করছেন, যদিও অনেক পরিবারের টেবিলে প্রিয়জনের অনুপস্থিতি স্পষ্ট। শিশুদের কেউ কেউ অস্থায়ী আশ্রয়ের সামনে ছোট ফানুস ঝুলিয়ে আনন্দের পরিবেশ তৈরির চেষ্টা করছে। প্রতিবেশীদের মধ্যে খাবার ভাগাভাগির দৃশ্য চোখে পড়ছে, যা পারস্পরিক সংহতির প্রতীক। রাজনৈতিক অঙ্গনেও অনিশ্চয়তা বিরাজ করছে। যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত শান্তি উদ্যোগ নিয়ে অনেক ফিলিস্তিনি সংশয় প্রকাশ করেছেন। তাদের মতে, স্থায়ী সমাধান কেবল তখনই সম্ভব যখন দখল, অবরোধ ও সহিংসতার অবসান ঘটবে এবং ন্যায্য অধিকার নিশ্চিত হবে। সব মিলিয়ে গাজায় রমজান একদিকে আধ্যাত্মিক অনুশীলনের সময়, অন্যদিকে টিকে থাকার সংগ্রামের প্রতিচ্ছবি। ভঙ্গুর শান্তির মধ্যে মানুষ প্রার্থনা করছে নিরাপত্তা, ন্যায় বিচার এবং এমন এক ভবিষ্যতের জন্য যেখানে রমজান উদযাপন হবে স্থায়ী শান্তি ও স্বস্তির পরিবেশে। ইয়েমেনের রাজধানী সানা এবং উত্তরাঞ্চলের সাধারণ মানুষ এবারও রমজানকে ঘিরে গভীর উদ্বেগ প্রকাশ করছেন। গত বছরের রমজান মাসে মার্কিন নেতৃত্বাধীন অপারেশন রাফ রাইডার নামের বিমান হামলায় অন্তত 224 জন নিহত হন, যাদের মধ্যে অনেকেই সাধারণ নাগরিক ছিলেন। আল জিরাফ এলাকায় আহমেদ আব্দু নামে এক যুবক মোটরসাইকেল পার্ক করে খাবার পৌঁছে দিচ্ছিলেন। মুহূর্তের মধ্যে পাশের ভবনে বিমান হামলা হয় এবং বিস্ফোরণে তার মোটরসাইকেল নষ্ট হয়। আশেপাশের 9 জন আহত হন। একইভাবে নির্মাণ শ্রমিক ফয়সাল আব্দুল কারিম তার ঘরে বসে রমজানের রাতের শান্তি উপভোগ করছিলেন,
কিন্তু হঠাৎ একটি রকেট তার প্রতিবেশীর রান্নাঘরে আঘাত হানে। শিশিরের মতো কাচের টুকরো তার শরীরের বিভিন্ন অংশে আঘাত করে, যা তাকে ভয়াবহ অভিজ্ঞতা দেয়। এই ঘটনাগুলি সাধারণ ইয়েমেনিদের মনে আতঙ্ক ও অনিশ্চয়তা সৃষ্টি করেছে। এবার রমজান শুরু হওয়ার আগে হুথি আন্দোলন নতুন করে হুঁশিয়ারি দিয়েছে। সানা শহর পরবর্তী রাউন্ডের জন্য দৃঢ় ও প্রস্তুত স্লোগান দিয়ে বিক্ষোভে হুথিরা ইরান ও লেবাননের হিজবুল্লাহর প্রতি সমর্থন প্রকাশ করেছে এবং যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ে নিজেদের যুক্ত থাকার ঘোষণা দিয়েছে। হুথি নেতা মোহাম্মদ আল বুখাইতি মার্কিন সেনাদের সতর্ক করে বলেন, ইরানের বিরুদ্ধে কোনো আক্রমণ পুরো অঞ্চলে পূর্ণমাত্রার যুদ্ধের ঝুঁকি তৈরি করবে। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, হুথিরা শুধু কথা নয়, কর্মেও প্রস্তুত। তবে সাধারণ মানুষ এই অবস্থাকে নিয়ে উদ্বিগ্ন। আইন শাস্ত্রের শিক্ষার্থী আম্মার আহমেদ মনে করেন, হুথিরা ইরানের পক্ষে যুক্ত হলে মার্কিন সামরিক লক্ষ্য ক্ষতিগ্রস্ত হতেই পারে না, বরং সাধারণ মানুষের ওপর বিপদ বাড়বে। তিনি বলেন, আমাদের দেশের শান্তি ও নিরাপত্তা ইরানের প্রতি সহমর্মিতা বা আন্তর্জাতিক দ্বন্দ্বের চেয়ে অনেক গুরুত্বপূর্ণ। বিশ্লেষক আবুল সালাম মোহাম্মদ বলেন, হুথির যে কোনো যুক্ত হওয়া পশ্চিমা প্রশ্নিত সামরিক সংঘাতকে ত্বরান্বিত করবে এবং এর ফলে সানা ও উত্তর ইয়েমেন আরও ঝুঁকিতে থাকবে। জাতিসংঘের বিশেষ দূত হ্যান্স গ্রুন্ডবার্গ সতর্ক করেছেন, দেশের স্থায়ী শান্তি নিশ্চিত করতে রাজনৈতিক সমঝোতা অপরিহার্য। তিনি বলেন, যদি ব্যাপক রাজনৈতিক সমঝোতা না হয়, সেভাবে অর্জিত শান্তি এবং নিরাপত্তা সহজেই বিপর্যস্ত হবে। সানাবাসী আহমেদ আব্দু বলেন, গত বছর রমজান আমার জীবনের একটি শিহরণময় সময় ছিল। এবার শুধু শান্তিপূর্ণ রমজান চাই। জীবিকা হারানো বা ক্ষয়ক্ষতি মোকাবেলা করা যায়, কিন্তু জীবন নিরাপদ থাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই উদ্বেগ ও আতঙ্কের মাঝে ইয়েমেনিরা আশা রাখছেন, চলমান উত্তেজনা ও হুথি যুক্তরাষ্ট্র সংঘাত তাদের রমজানকে পুনরায় ভয়াবহ না করে শান্তিতে কাটবে। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ওয়ার্কার্স পার্টি অফ নর্থ কোরিয়ার গুরুত্বপূর্ণ কংগ্রেসের আগে 50টি নিউক্লিয়ার সক্ষমতা সম্পন্ন রকেট লঞ্চার উন্মোচন করেছেন। রাষ্ট্র সংবাদ সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি বৃহস্পতিবার জানিয়েছে, বুধবারের অনুষ্ঠানে কিম উন এসব 600 মিলিমিটার ক্যালিবারের লঞ্চারকে চমৎকার এবং আকর্ষণীয় হিসেবে বর্ণনা করেছেন। তিনি উল্লেখ করেছেন, নতুন সামরিক ও নির্মাণ সম্পর্কিত লক্ষ্য এই কংগ্রেসে স্থির করা হবে। KCN এর তথ্য অনুযায়ী উত্তর কোরিয়ার মনিশন কর্মীরা এসব লঞ্চার উপস্থাপন করেছেন। কিম বলেন, যখন এই অস্ত্র ব্যবহার করা হবে, আসলে কোনো শক্তি ঈশ্বরের সুরক্ষার আশা করতে পারবে না। দক্ষিণ কোরিয়ার ইয়োনহাপ নিউজ এর প্রতিবেদনে তিনি বলেছিলেন, এটি বিশ্বের সবচেয়ে কার্যকরী অস্ত্র কেন্দ্রিত সুপার পাওয়ার আক্রমণের জন্য। রাষ্ট্রমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, প্লাজারে সুশৃঙ্খলভাবে গাড়ি রোদের সারিতে রাখা হয়েছে, সেখানে কংগ্রেস অনুষ্ঠিত হবে। কিম উল্লেখ করেন, এই লঞ্চার বিশেষ আক্রমণের জন্য উপযুক্ত, অর্থাৎ কৌশলগত মিশন সম্পাদনের জন্য। তিনি বলেন, অস্ত্রগুলিতে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি এবং যৌগিক নির্দেশনা ব্যবস্থা রয়েছে, যা অজ্ঞাত শত্রুদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে। কিম ওয়ার্কার্স পার্টির নবম কংগ্রেসের আগে বিভিন্ন প্রকল্পের অগ্রগতি তুলে ধরছেন। তিনি বলেন, কংগ্রেস স্বনির্ভর প্রতিরক্ষা উদ্যোগের পরবর্তী ধাপ ঘোষণা করবে এবং সামরিক সক্ষমতা নিয়মিত নবায়ন প্রকল্প ত্বরান্বিত করবে, যাতে বাহ্যিক হুমকি ও চ্যালেঞ্জ মোকাবেলা করা যায়। দক্ষিণ কোরিয়ার সেনারা উত্তর কোরিয়ার কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। কোরিয়া ইনস্টিটিউট অফ ন্যাশনাল ইউনিফিকেশন এবং বিশ্লেষক হং মিন এফপিকে জানান, এই লঞ্চিং সিস্টেম প্রায় 400 কিলোমিটার রকেট চালাতে সক্ষম, যা দক্ষিণ কোরিয়ার পুরো এলাকা আচ্ছাদিত করতে পারে। তিনি বলেন, যদি কৌশলগত নিউক্লিয়ার হেড যুক্ত থাকে, একটি ব্যাটারি 4 থেকে 5টি রকেট ছুড়ে একটি পুরো বিমান ঘাঁটি ধ্বংস করতে পারে। উত্তর কোরিয়া 2019 সালের পর থেকে দক্ষিণ কোরিয়ার সঙ্গে প্রায় সব আলোচনা ও সহযোগিতা স্থগিত করেছে। কিম জং উনের দক্ষিণ কোরিয়ার প্রতি কড়া অবস্থান এবং দ্বিরাষ্ট্র ব্যবস্থা ঘোষণা সম্পর্কিত মন্তব্য সম্পর্ক খারাপ হয়েছে। KCN এর পৃথক প্রতিবেদনে কিম উনের বোন কিম ইয়ো জং দক্ষিণ কোরিয়ার মন্ত্রীর ক্ষমা প্রার্থনা স্বীকার করেছেন, তবে সীমান্ত নিরাপত্তা বাড়ানোর নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, শত্রুর সঙ্গে সীমান্ত দৃঢ় হওয়া উচিত। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।